হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে ক্লাস 5 রায়মাটির প্রশ্নবিচিত্রা 2025 অঙ্কের 37 ইভ্যালুয়েশনের যে 5 নম্বর স্কুল আছে বেলদা গঙ্গাধর একাডেমি এইচএস এর এক দাগ থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করব। তো শুরুতে বলবো, আমার চ্যানেল প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে অবশ্যই লাইক করবে এবং ফলো করবে। তো যারা আমার ভিডিওটি এই মুহূর্তে দেখছো তারা অবশ্যই কোথা থেকে দেখছো সেই জায়গার নাম, নিজের নাম এবং স্কুলের নাম কমেন্টে জানাবে। তো একের এক দাগে আছে মিশ্র ভগ্নাংশে পরিণত করো 38/5। তাহলে এখানে 38কে 5 দিয়ে ভাগ করতে হবে। 5 7 35, 7 পূর্ণ 3-এর 5। একের কথা আছে দশমিক ভগ্নাংশে পরিণত করো 3 পূর্ণ 1-এর 10। তাহলে 3 10 কে 30 আর 1 31, 31/10। তাহলে একের পিঠে একটা শূন্য, তাহলে একটা অঙ্কের আগে দশমিক হবে, অর্থাৎ 3.1 হবে। তারপরে আছে একের গ, 0.07 এবং 0.007 এর মধ্যে কোনটি ছোট ও কোনটি বড়? 0.07 আছে আর 0.007 আছে। তাহলে দশমিকের পর এখানে একটা দুটো অঙ্ক, এখানে একটা দুটো তিনটে অঙ্ক, তাহলে একটা শূন্য বসিয়ে এখানেও তিনটে করে নিলাম, এখানেও তিনটে করে নিলাম। তাহলে এটা হলো 70 আর এটা হলো 7। তাহলে এটা বড় আর এটা ছোট। এখানে 0.007 বড়, 0.007 ছোট। 75 পয়সা সমান কত টাকা? আমরা জানি 100 পয়সাতে 1 টাকা হয়, তাহলে 100 দিয়ে ভাগ করব, তাহলে টাকা বেরোবে। তো একের পিঠে দুটো শূন্য, তাহলে দুটো অঙ্কের আগে দশমিক, অর্থাৎ 0.75 টাকা। BODMAS ও এর অর্থ কি? ও এর অর্থ হচ্ছে এর, বা এটা অফ। তারপরে ত্রিভুজের তিনটি কোণের মানের সমষ্টি, তিনটি কোণের মানের সমষ্টি কত? আমরা যেটা 180 ডিগ্রি। সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুটির নাম কি? অতিভুজ। তারপরে বৃত্তের বৃহত্তম জ্যায়ের নাম কি? এটা হলো ব্যাস। বৃত্তের বৃহত্তম জ্যাকে ব্যাস বলা হয়। যে বৃত্তের ব্যাসার্ধ 2.5 সেন্টিমিটার, তার ব্যাস কত? ব্যাস হবে ব্যাসার্ধের ডবল, অর্থাৎ ব্যাস সমান এই যে 2.5 আছে, একে 2 দিয়ে গুণ করব, তাহলে ডবল হয়ে যাবে। তাহলে এটা হলো 2.5 মানে আড়াই, তার ডবল 5.0 সেমি, বা দশমিক শূন্যটা না দিয়ে আমরা বলতে পারি 5 সেমি। বিন্যাস অনুযায়ী পরের দুটি লেখো। বিন্যাস নিয়ম অনুযায়ী পরের দুটি লেখো। 16 ক, 32 খ, 48 গ। 16 দুগুণ 32, 3 × 48। তারপরে এটা যেন 16-র নামটা পড়ছি পরপর। 16 1 16, 16 দুগুণ 32, 3 × 48, 4 × 64। এটা হবে 64 ঘ। তো 4 × 64, 5 × 80, 80 ঙ। আচ্ছা, তারপরে 12.2-3 মিটার লম্বা একটি দড়ির 2.5-11 মিটার কেটে নিলে কত মিটার পড়ে থাকবে? তাহলে এর থেকে এটা বিয়োগ করব, বিয়োগ করে দেখব যে কত মিটার পড়ে আছে। এটা 12.2-3, তার থেকে বিয়োগ করতে হবে 2.5-11, 2.5-11 মিটার। এটা মিটার হবে। সমান
3 বারং 36, 36 আর 2 38, এটা হলো 38/3 মাইনাস 11 দুগুণ 22, 22 আর 5 হয়ে গেল 27/11, 27/11 মিটার। 3 এবং 11 এর লসাগু 3 11 33, 3 দিয়ে 33কে ভাগ করলে 11 পাই, 11 দিয়ে 38কে গুণ, 8 1 8, 3 1 3, 8 1 8, 3 1 3, তো এটা হলো 8, 11 1 হাতে 1, 4, 418 মাইনাস 11 দিয়ে 33কে ভাগ করলে 3 পাই, 3 আর 27 গুণ করতে হবে, 3 27 81, তাহলে এর থেকে 81 বিয়োগ করতে হবে, 418 থেকে 81 বিয়োগ, এটা হলো 7, আর 8 আর 3 দিলে 11, 1 3, তাহলে সমান 3 3 7/33 মিটার। তাহলে 337কে 33 দিয়ে ভাগ করে দেখব কত আসছে। 33 3 3 7, তাহলে এটা হলো সমান 10 পূর্ণ 7/33। এটা ছিল 2-এর ক। এরপরে 2-এর খতে আছে একটি আয়তাকার ক্ষেত্রে পরিসীমা 120 মিটার, প্রস্থ 20 মিটার হলে দৈর্ঘ্য কত। তাহলে পরিসীমা বলতে আমরা 4টি বাহুর দৈর্ঘ্যের যোগফলকে বুঝি। 4টি বাহু যোগ করে এখানে 120 পাওয়া গেছে, তার মধ্যে আছে 4টি বাহুর মধ্যে 2টি দৈর্ঘ্য আছে আর 2টি প্রস্থ আছে। তাহলে এটা 2-এর খ। পরিসীমার সূত্র, পরিসীমা সমান 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এটা সূত্র। পরিসীমার সূত্র এটা সমান দেওয়া আছে 120 মিটার। তাহলে অতএব দৈর্ঘ্য প্লাস প্রস্থ ডবল যখন তখন 120 ছিল, এখন 2 আর নেই, অর্থাৎ 2 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে এটা হবে 120-এর হাফ মিটার সমান 60 মিটার। তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ যোগ করে 60 মিটার পাচ্ছি, প্রস্থ 20 মিটার আছে। তাহলে বা দৈর্ঘ্য বের করতে হবে প্লাস প্রস্থ আছে 20 মিটার সমান 60 মিটার। তাহলে অতএব দৈর্ঘ্য সমান, এটা 60 মিটার, তার থেকে 20 মিটার বিয়োগ করতে হবে, সমান 40 মিটার। একটি বর্গক্ষেত্রাকার জমির প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য 15 মিটার হলে ওই জমিটির ক্ষেত্রফল কত। তাহলে বর্গাকার জমির বাহুর দৈর্ঘ্য সমান 15 মিটার, অতএব ক্ষেত্রফল সমান বাহু স্কোয়ার বা বাহু ইন্টু বাহু, অর্থাৎ 15 তার স্কোয়ার, এখানে হবে বর্গমিটার। তো এর মানে হলো 15 ইন্টু
15 বর্গমিটার। 15 আর 15 গুণ করতে হবে, 5 5 25, 5 হাতে 2, 5 একে 5 2 7, 5 একে 5, 1 একে 1 সমান 2 2 5 বর্গমিটার। এটা হচ্ছে ক্ষেত্রফল। ছোট 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 থেকে বড় হিসেবে সাজাও। এখানে আছে প্রথম 0.005, তারপরটা আছে 0.05, তারপরটা আছে 0.5। তো দশমিকের পরে 3টে অঙ্ক, এখানে 2টো ছিল, একটা বাড়িয়ে দিলাম, এখানে 2টো শূন্য বাড়িয়ে দিলাম। তাহলে এটা 5, এটা 50, এটা 500, তাহলে এটা সবচেয়ে বড়। ছোট থেকে বড় হিসাবে সাজিয়ে পাই। সবচেয়ে বড় এটা 0.5, তারপরে 0.05, আর সবার চেয়ে ছোট 0.005। এক ডজন ডিমের দাম 48 টাকা। 19টি ডিমের দাম কত? এক ডজন মানে 12টি। তাহলে 12টি ডিমের দাম 48 টাকা হলে 19টি ডিমের দাম বের করতে হবে, অর্থাৎ এটা আমরা ঐকিক নিয়মে করব। 12টি ডিমের দাম 48 টাকা। একটি ডিমের দাম 48/12 টাকা। আর এখানে বের করতে হবে 19টি ডিমের দাম সমান 48 × 19/12 টাকা। 4 × 48, এখানে 4, তাহলে 4 নং 36-এর 6 হাতে 3, 4 নং 36-এর 6 হাতে 3, 4 1-কে 4 আর হাতে 3 ছিল, তাহলে 76, তাহলে 76 টাকা দাম। তাহলে লিখবো কি? লিখবো 19টি ডিমের দাম 76 টাকা। ঈশান 480 মিনিটে 240 পৃষ্ঠা পড়তে পারে। কত ঘন্টায় সে 540 পৃষ্ঠা পড়বে? তাহলে 540 পৃষ্ঠা পড়তে কত মিনিট সময় লাগে? আগে মিনিট বের করে নেব, তারপরে মিনিটকে ঘন্টা করে নেব। ঈশান 240 পৃষ্ঠা পড়তে পারে 480 মিনিটে। ঈশান 1 পৃষ্ঠা পড়তে পারে সমান 480 মিনিট, আর নিচে হবে 240 মিনিটে। ঈশান এখন পড়বে 540 পৃষ্ঠা। তাহলে কত সময় লাগে দেখে নিই। 480 × 540/240, এটা 54 আছে, 54-এর হাফ 27, এটা 24 আছে, 24-এর হাফ 12, এখানে 48, 4 12 48, তাহলে 4 0 অর্থাৎ 40। তো এখানে 27, এখানে 40 গুণ করতে হবে, 40 ×
27 মিনিটে। তো 27কে 4 দিয়ে গুণ করে 0 বসিয়ে দেবো, তাহলে 27, 4 দিয়ে গুণ করছি, 4 7 28, 8 হাতে 2, 4 2 8, 10 সমান 1080 মিনিট। তাহলে এই মিনিটটাকে ঘন্টা করে নিতে হবে, 60 দিয়ে ভাগ করলে ঘন্টা হয়ে যাবে। তাহলে 60 একে 60, তাহলে 6 8টা 48, তাহলে এটা হবে 18 ঘন্টা। তাহলে উত্তর লিখতে হবে 18 ঘন্টায় সে 540 পৃষ্ঠা পড়বে, বা মিনিটে উত্তর লিখলে 1080 মিনিটে সে এই 540 পৃষ্ঠা পড়বে। অর্ক বাসে চেপে মামার বাড়ি যাচ্ছে। বাসের গতিবেগ যদি ঘন্টায় 40 কিমি হয় তবে সে 3 ঘন্টায় পৌঁছায়, কিন্তু বাসটি ঘন্টায় 60 কিমি গতিবেগে যাচ্ছে, তাহলে তার মামার বাড়ি পৌঁছাতে কতক্ষণ সময় লাগবে? তাহলে ঘন্টায় 40 কিমি বেগ হলে 3 ঘন্টা সময় লাগে, বেগ আছে ঘন্টায় 60 কিমি, তাহলে কত সময় লাগবে সেটা বের করতে হবে। অর্থাৎ এটা আমরা ঐকিক নিয়ম করে বের করতে পারবো। তাহলে অর্ক বাসের গতিবেগ, আচ্ছা তাহলে বাসের গতিবেগ, আচ্ছা 40 কিমি হলে 3 ঘন্টায় পৌঁছায়। বাসের গতিবেগ 40 কিমি পার ঘন্টা হলে সময় লাগে সমান 3 ঘন্টা। বাসের গতিবেগ 1 কিমি পার ঘন্টা হলে, তাহলে আমরা জানি যে গতিবেগের সাথে সময়ের বিপরীত সম্পর্ক, এরপরে 1 দিলে যেহেতু সময়টা আরও বেশি লাগবে 1 কিমি পার ঘন্টা পেয়ে গেলে, সেই জন্য এই 3-এর সাথে 40টা গুণ করতে হবে, 3 × 40 ঘন্টা, আর গতিবেগ আছে 60 কিমি, বাসের গতিবেগ 60 কিমি পার ঘন্টা হলে সময় লাগবে 30, এই 3 × 40, আর নিচে আসবে 60, 20 দিয়ে কাটলে 20 × 2 = 40, এটা 3 × 20 = 60, 3 × 1 = 3, তাহলে 2 × 1 = 2 সমান 2 ঘন্টা। তাহলে 2 ঘন্টা সময় লাগবে মামার বাড়ি পৌঁছাতে, 2 ঘন্টা সময় লাগবে। রাজস্বী 55.30 মিটার লম্বা ফিতে থেকে 2টি টুকরো কেটে নিল। টুকরো দুটির দৈর্ঘ্য যথাক্রমে 10.20 মিটার ও 11.30 মিটার। রাজস্বী মোট কত দৈর্ঘ্যের ফিতে কাটলো এবং কত দৈর্ঘ্যের ফিতে পড়ে রইল? তাহলে কত দৈর্ঘ্যের ফিতে কাটলো বের করতে গেলে এই দুটো ফিতের দৈর্ঘ্য যোগ করতে হবে, আর কত বাকি রইল সেটা বের করতে গেলে এর থেকে এই দুটো যোগ করে যত পেলাম সেই যোগফলটা বিয়োগ করতে হবে। তাহলে মোট কত দৈর্ঘ্যের ফিতে কাটলো সেটা আগে বের করব, অর্থাৎ শেষের যে দুটো সংখ্যা আছে এই সংখ্যা দুটো যোগ করতে হবে। এটা 3-এর ক। তাহলে মোট কত দৈর্ঘ্যে ফিতে কাটলো, মোট ফিতে কাটলো সমান 10.20 মিটার, আর আছে 11.30। তাহলে এই দুটো দৈর্ঘ্য যোগ করতে হবে, এটা 5.0.1
1 2, তাহলে এত মিটার ফিতে কাটলো। এরপরে কত দৈর্ঘ্যে ফিতে পড়ে রইল, ফিতে পড়ে রইল মোট ছিল 50.30 আর তার থেকে কেটে নেওয়া হয়েছে 21.50। তাহলে বিয়োগ করতে হবে, 0 আর 0 দিলে 0, 5 এবং 8 দিলে 13 হয়, হাতে 1, 1 আর 1 2, 2 আর 8 দিলে 10 হয়, হাতে 1, এটা 3, 3 আর 2 দিলে 5 হয়। তাহলে 28.80 মিটার ফিতে পড়ে রইল। বিজ্ঞান প্রদর্শনীতে অংশগ্রহণের জন্য 200 জন পরীক্ষার্থীকে স্কুলে রাখা হয়। তাদের জন্য 10 দিনের খাবার মজুদ ছিল। আরও 50 জন শিক্ষার্থী ওই স্কুলে থাকতে এলো। শিক্ষার্থীদের ওই মজুদ খাদ্য কতদিন চলবে? তাহলে এটা গণিতের ভাষায় সমস্যা তৈরি করে ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করতে হবে। তো 200 জন শিক্ষার্থীর খাবার 10 দিনের জন্য মজুদ ছিল, আরও 50 জন স্কুলে। আচ্ছা, তাহলে লিখতে হবে গণিতের ভাষায় সমস্যাটি হলো তাহলে এখানে আছে শিক্ষার্থীর সংখ্যা, যেটা জন, আর এদিকে আছে সময়টা দিনে। তো শিক্ষার্থীর সংখ্যা 200 জন, তখন সময় খাবার চলছে 10 দিন। এবার আরও 50 জন এসছে, তাহলে 200 + 50 সমান 250, এখন কতদিন চলবে সেটা বের করতে হবে। তাহলে লিখব 200 জন শিক্ষার্থীর মজুদ, এই 200 জন শিক্ষার্থীর এখানে 10 দিনের খাবার মজুদ ছিল, মজুদ খাবার চলে 10 দিন। 200 জন শিক্ষার্থীর দশ দিন, একজন শিক্ষার্থীর মজুদ খাবার চলে, তাহলে শিক্ষার্থী একজন হলে আরও অনেক দিন চলবে, বেশি দিন চলবে, সেই জন্য গুণ করব, এর সাথে 200 গুণ দিন। আর এখানে আছে 250 জন শিক্ষার্থী, মজুদ খাবার চলবে সমান 10 গুণ 200, আর 250টা নিচে হবে, 50 দিয়ে কাটলে 4 50 200, আর 5 50 250, 5 এবং 10, 5 2 10, তাহলে 4 2 8 সমান, তাহলে এটা হলো 8 দিন, তাহলে 8 দিন চলবে। উত্তরটা তোমরা লিখবে, যে উত্তরটা লিখবে শিক্ষার্থীদের ওই মজুদ খাদ্যে কতদিন চলবে, 8 দিন চলবে, এভাবে লিখবে। তিনের গ, 40 জন লোকের 190 দিনের খাবার মজুদ আছে। 30 দিন পর 8 জন লোক অন্যত্র চলে গেলেন, যারা রয়ে গেলেন তাদের অবশিষ্ট খাদ্যে আর কতদিন চলবে? এখানেও তাই গণিতের ভাষায় সমস্যা তৈরি করতে হবে এবং ঐকিক নিয়ম করে তার উত্তর বের করতে হবে। গণিতের ভাষায় সমস্যাটি হলো লোক সংখ্যা জন দিয়ে লিখব, আর এদিকে সময় দিনে। তাহলে 40 জন লোক 190 দিনের খাবার মজুদ ছিল 30 দিন পর,
তাহলে 190 দিন থেকে 30 দিন চলে গেছে, আর আছে 160 দিন। তাহলে এই 160 দিন চলতো ওই খাবার। তাহলে 30 দিন পর 8 জন লোক অন্যত্র চলে গেলেন, তাহলে 40 জন থেকে 8 জন চলে গেছে, তাহলে আর থাকবে 32 জন। এই 32 জনের এই খাবার কতদিন চলবে সেটা বের করতে হবে। তাহলে লিখব যে 40 জনের, আচ্ছা এখানে আছে 30 দিন পর 8 জন লোক অন্যত্র চলে গেলেন, যারা রয়ে গেলেন অবশিষ্ট খাদ্যে তাদের কতদিন চলবে। 40 জনের খাদ্য চলে 160 দিন, একজনের খাদ্য চলে 160, যেহেতু একজন থাকলে খাদ্য আরও অনেক দিন ধরে চলবে, বেশি হবে, সেই জন্য 40 গুণ করলাম। তারপরে আছে 32 জনের খাদ্যে চলে সমান 160, তার সাথে 40 গুণ এবং তাকে 32 দিয়ে ভাগ, 4 8 32, 8 দিয়ে কাটাকুটি করছি, তাহলে 5 8 40, 16 আছে 4 4 16, 40 এবং এদিকে 5, 4 5 20, অর্থাৎ 200 দিন। তাহলে অবশিষ্ট খাদ্যে তাদের 200 দিন চলবে, এটা উত্তর। আটজন লোক প্রতিদিন 6 ঘন্টা কাজ করে 14 দিনে একটি কাজ শেষ করতে পারে। 7 জন লোক প্রতিদিন 3 ঘন্টা কাজ করে কত দিনে কাজটি শেষ করতে পারবে। তাহলে এটাও ঠিক একই রকমের, এটা ঐকিক নিয়ম করতে হবে। তো এখানে আছে 4 জন লোক প্রতিদিন 6 ঘন্টা কাজ করে 14 দিনে একটি কাজ করে। চারজন লোক প্রত্যাহ 6 ঘন্টা খেটে একটি কাজ 14 দিনে করে। একটি কাজ 14 দিনে করে। 4 জন 6 ঘন্টা 14 দিন, 4 জন 6 ঘন্টা 14 দিন। এরপরে লোক হয়ে গেছে 7 জন, তাহলে একজন লোক প্রত্যহ 6 ঘন্টা খেটে একটি কাজ করে। যদি লোক একজন হয় তাহলে 14 দিনের চেয়ে আরও বেশি লাগবে, সেই জন্য 14-র সাথে গুণ করব এই 4। তারপরে 7 জন লোক প্রত্যহ 6 ঘন্টা খেটে একটি কাজ করে, 14 × 4, তাকে এই 7 দিয়ে ভাগ, এত দিনে করে। আচ্ছা এরপরে আছে দেখো যে 7 জন লোক এবার 6 ঘন্টার জায়গাতে 3 ঘন্টা করতে হবে। 1 ঘন্টা খেটে 1 ঘন্টা করে খাটলে, যদি 6 ঘন্টার পরিবর্তে 1 ঘন্টা করে খাটা হয় তাহলে আরও বেশি দিন সময় লাগবে। তাহলে 14 × 4/7, এটা ছিল উপর লাইনে, 1 দিলাম, তাহলে 6টা উপরে গুণ করতে হবে। 7 জন লোক 3 ঘন্টা কাজ করে, 14 × 4 × 6/7 × 3, 3 2 6, 7 2 14, তাহলে 4 2 8, 8 2 16, তাহলে এটা হবে 16 দিনে। একটি আয়তাকার খেলার মাঠের পরিসীমা 212 মিটার এবং দৈর্ঘ্য 62 মিটার। ওই মাঠের ক্ষেত্রফল কত? দৈর্ঘ্য বলা আছে 62 মিটার, এখান থেকে প্রস্থ বের করে নেব, দৈর্ঘ্য প্রস্থ গুণ করলে আমরা ক্ষেত্রফল পাবো। তো এখানে পরিসীমা বলা আছে, সুতরাং ওখান থেকে প্রস্থ বের করতে পারবো। তো এখানে 2 ×
দৈর্ঘ্য প্লাস প্রস্থ 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এটা দেওয়া আছে 200, পরিসীমা এটা 212 মিটার। তাহলে দৈর্ঘ্য প্লাস প্রস্থ এটা হবে 212 হাফ, যেহেতু এখানে 2 ইন্টু ছিল, এখন 2 ইন্টু দিলাম না, তাহলে 212/2 মিটার, তাহলে 212 হাফ 106, তাহলে এটা হচ্ছে 106 মিটার। এর মধ্যে দৈর্ঘ্য প্লাস প্রস্থ এটা, তাহলে অতএব প্রস্থ সমান এই যে 106 মিটার আছে, এর থেকে দৈর্ঘ্যটা বিয়োগ করতে হবে, সমান 106 মাইনাস দৈর্ঘ্য প্রশ্নের মধ্যে বলা আছে 62 মিটার। 106 থেকে 62 বিয়োগ করতে হবে, তাহলে এটা হলো 44 মিটার। দৈর্ঘ্য 62 মিটার, প্রস্থ 44 মিটার, অতএব ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য 62 মিটার আর প্রস্থ 44 মিটার, তাহলে এখানে লিখব বর্গ মিটার। বাষট্টিকে গুণ করতে হবে 44 দিয়ে, 4 দুগুণ 8, 4 চক 24, সমান 2728 বর্গ মিটার। তাহলে এটাই উত্তর, এটা হচ্ছে 2728 বর্গ মিটার। সরল করো। দুই দিলাম, 2 থেকে 1 বিয়োগ করলে 2 থেকে 1 বিয়োগ করলে আমরা পাই 1 প্লাস 1, পাঁচ থেকে 4 বিয়োগ করলে 1, 8 থেকে 1 বিয়োগ করলে 7, 6 7 42, 2 হাতে 4, 7 একে 7 আর 4 11, সমান 1 1 2। নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো দুটি। ত্রিভুজ কাকে বলে? একটি ত্রিভুজ অঙ্কন করো এবং অঙ্কন করে তার বাহু, কোণ এবং শীর্ষবিন্দু চিহ্নিত করো। ত্রিভুজ যে সমতলিক চিত্রের তিনটি বাহু, তিনটি কোণ
ও 3টি শীর্ষবিন্দু আছে তাকে ত্রিভুজ বলে। তো ত্রিভুজ আঁকতে বলা আছে, একটা ত্রিভুজ আঁকলাম এ বি সি, এবিসি ত্রিভুজ আঁকলাম। এর বাহু প্রথম চিহ্নিত করতে হবে। তাহলে বাহুগুলো হচ্ছে এবি, বিসি আর সিএ। এবি, বিসি ও সিএ। কোণ এ একটা আছে বিএসি, এ একটা আছে এবিসি নাম, আর এ একটা আছে এসিবি নাম। শীর্ষবিন্দু আছে এ, বি আর সি। বৃত্ত কাকে বলে? একটি বৃত্ত অঙ্কন করে তার কেন্দ্র, ব্যাস, ব্যাসার্ধ ও জ্যা চিহ্নিত করো। তাহলে বৃত্তের সংজ্ঞায় তোমরা এটা লিখে নাও। বৃত্তের সংজ্ঞা: কোনো সমতলে একটি চলমান বিন্দু যদি এরূপভাবে চলে যে একটি স্থির বিন্দু থেকে ওই চলমান বিন্দুর দূরত্ব সর্ব অবস্থানে একই থাকে, তবে ওই চলমান বিন্দুর পথকে বৃত্ত বলা হয়। আর বৃত্ত এঁকে কেন্দ্র, ব্যাস, ব্যাসার্ধ আর জ্যা চিহ্নিত করতে হবে। তাহলে এটা বৃত্ত আঁকা হলো। এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র ও, এটা বৃত্তের ব্যাস এবি, এটা হচ্ছে বৃত্তের জ্যা পিকিউ, বৃত্তের জ্যা, বৃত্তের ব্যাস, বৃত্তের কেন্দ্র, আর আছে ব্যাসার্ধ। আমরা এভাবে দেখাতে পারি, এখান থেকে এই পর্যন্ত এটা বৃত্তের ব্যাসার্ধ। তাহলে কেন্দ্র হচ্ছে ও, ব্যাস এবি, জ্যা পিকিউ, ব্যাসার্ধ ও এক্স। বাহুভেদে ত্রিভুজের প্রকারভেদগুলি চিত্রসহ বর্ণনা করো। বাহুভেদে ত্রিভুজ 3 প্রকার: এক, সমবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান, তাকে সমবাহু ত্রিভুজ বলে। তাহলে মোটামুটি এরকম দেখতে সমবাহু ত্রিভুজ।
এটা হলো সমবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। তাহলে সমবাহু ত্রিভুজের ছবি মোটামুটি এরকম। এর এক্স ওয়াই বাহু অর্থাৎ এই বাহুটা আর এই বাহুটা এক্স জেড পরপর সমান। আর 3 নম্বরে আছে বিষমবাহু ত্রিভুজ। যে ত্রিভুজের বাহুগুলি অসমান তাকে বিষমবাহু ত্রিভুজ বলে। ছবিটা এরকম হবে। পি কিউ আর, এটা বিষমবাহু ত্রিভুজ। তারপরে আছে কোণ ভেদের ত্রিভুজের প্রকারভেদগুলি চিত্রসহ বর্ণনা করো। কোণ ভেদে ত্রিভুজ 3 প্রকার। যথা: 1 সূক্ষ্মকোণী ত্রিভুজ, যে ত্রিভুজের কোণগুলি সূক্ষ্ম কোণ তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে। ছবিটা হবে এরকম। তবে স্থূলকোণী ত্রিভুজ, যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ তাকে স্থূলকোণী ত্রিভুজ বলে। ছবিটা হবে এরকম। DEF, এই কোণটা স্থূলকোণ।
আর লাস্ট হচ্ছে সমকোণী ত্রিভুজ। যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে। ছবি এরকম। আর এস টি, যার এই কোণটা সমকোণ। তাহলে এটা হলো 2-এর ঘ। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে। আর আমার চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।